আমাদের চেনা জানা এই দুনিয়ার ঠিক পাশেই লুকিয়ে থাকে আরেকটা দুনিয়া, যেখানে দিনের আলো পৌঁছায় না, যেখানে মানুষের তৈরি কোনো নিয়ম খাটে না। গ্রামের পুরনো কবরস্থানগুলোর কোনায় কিছু কবর থাকে, যার উপর কোনো নাম লেখা থাকে না। কেউ কোনোদিন সেখানে জিয়ারাত করতে যায় না। বছরের পর বছর সেগুলোতে জঙ্গল জমে থাকে। আমরা ভাবি ওগুলো পরিত্যক্ত, কিন্তু বড়রা বলেন ওগুলো পরিত্যক্ত নয়, ওগুলো নিষিদ্ধ। আজ রাতে আপনারা শুনবেন তেমনই এক নিষিদ্ধ কবরের সীমানা পেরিয়ে যাওয়ার হাড় হিম করা বাস্তব অভিজ্ঞতা। যদি আপনার বাড়ির পাশেও কোনো পুরনো পারিবারিক গোরস্থান থাকে, তবে আজকের ঘটনাটি শোনার পর রাতের বেলা জানালার বাইরে তাকাতে আপনার বুক কেঁপে উঠবে। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শাহাদত হোসেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আপনি এই মুহূর্তে শুনছেন আপনাদের প্রিয় ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আমাদের আজকের ঘটনাটি ইমেইলে পাঠিয়েছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান। রায়হান সাধারণত এসব অলৌকিক বিষয়ে বিশ্বাস করতেন না, কিন্তু গত বছর তার নিজের দাদার বাড়ি যশোরে গিয়ে তিনি এমন এক ঘটনার সম্মুখীন হন যা তার পুরো চিন্তাভাবনা বদলে দিয়েছে। চলুন রায়হানের নিজের জবানিতেই শোনা যাক আজকের গা ছমছমে ঘটনা, নিষিদ্ধ কবর। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই এবং ভূত FM 9.8-এর শ্রোতা বন্ধুরা। আমি রায়হান। আমি আজ আপনাদের আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং বাস্তব অভিজ্ঞতাটা শোনাব। ঘটনাটি 2023 সালের সেপ্টেম্বর মাসের। আমার মেজো চাচা হঠাৎ স্ট্রোক করে মারা যান। খবর পেয়ে আমরা সপরিবারে আমাদের যশোরের পৈতৃক গ্রামে যাই। আমাদের গ্রামের বাড়িটা বেশ পুরনো, আর বাড়ির ঠিক পেছনের বাঁশঝাড়ের পরেই আমাদের পারিবারিক গোরস্থান। সেখানে আমাদের বংশের প্রায় 3-4 প্রজন্মের মানুষদের দাফন করা হয়েছে। চাচাকে দাফন করার জন্য যখন কবর খোঁড়া হচ্ছিল, তখন গোরস্থানে একটা সমস্যা দেখা দিল। গোরস্থানের সামনের দিকের জায়গাগুলো প্রায় শেষ। খালেক কাকা, যিনি প্রায় 30 বছর ধরে আমাদের গ্রামে কবর খোঁড়েন, তিনি গোরস্থানের একদম উত্তর কোণার একটা ঝোপঝাড়পূর্ণ জায়গা দেখিয়ে বললেন, সবুজ, আমার কাজিন, এই কোণায় মাটিটা ভালো আছে, এখানেই খোঁড়া যাক। তখনই আমাদের বংশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার বড় দাদা, বাবার জ্যাঠামশাই, যার বয়স প্রায় 90 বছর, তিনি লাঠিতে ভর দিয়ে এগিয়ে এলেন। তিনি কাঁপতে কাঁপতে খালেক কাকাকে ধমক দিয়ে বললেন, খালেক, তোর কি মাথা খারাপ হইছে? ওই কোণায় কোদাল দিবি না। ওই দিকের ওই প্রাচীন শ্যাওলা ধরা ভাঙা কবরের ধারে কাছেও কেউ যাবি না। ওইটাই গোরস্থানের নিষিদ্ধ কবর, ওটার সীমানা আলাদা। আমি তখন পাশেই দাঁড়িয়েছিলাম। দাদার কথা শুনে আমার কেমন যেন অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞেস করলাম, দাদা, নিষিদ্ধ কেন? কার কবর ওটা? দাদা আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে শুধু বললেন, সব কথা জানতে নেই দাদুভাই, শুধু এটুকু জেনে রাখ, ওই মাটির নিচে যা ঘুমাচ্ছে তাকে ঘুমাতে দে। ওটার ওপর জঙ্গল কাটা তো দূরের কথা, কেউ যেন ভুলেও ওটার ওপর পা না দেয়। দাদার কড়া নির্দেশে চাচার কবরটা অন্য জায়গায় খোঁড়া হলো। সেদিন বিকেলে দাফন সম্পন্ন করে আমরা সবাই বাড়ি ফিরে এলাম, কিন্তু আমার মনের ভেতর ওই নিষিদ্ধ কবর শব্দটা গেঁথে রইল। আমি তখনও জানতাম না কৌতূহলের মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। সেদিন রাত তখন প্রায় 1টা। গ্রামের রাত, চারপাশ একদম নিস্তব্ধ। শুধু উঠোনের আমগাছ থেকে বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ আসছিল। আমার চোখে ঘুম আসছিল না। আমি ঘরের জানালাটা খুলে পেছনের বাঁশঝাড়ের দিকে তাকিয়েছিলাম। চাঁদের আবছা আলোয় পেছনের গোরস্থানটা স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ আমার মনে হলো, গোরস্থানের ওই উত্তর কোণা থেকে, অর্থাৎ সেই নিষিদ্ধ কবরের দিক থেকে একটা অদ্ভুত শব্দ আসছে। খুব ধীর গতির একটা শব্দ, যেন কেউ মাঝরাতে একা একা মাটি খুঁড়ছে। আমি ভাবলাম, এই মাঝরাতে কে মাটি খুঁড়বে? হয়তো কোনো খেকশিয়াল গর্ত করছে। কৌতূহল সামলাতে না পেরে আমি মোবাইলটার ফ্ল্যাশলাইট অন না করেই ঘরের দরজা খুলে আলতো পায়ে পেছনের উঠোনে বেরোলাম। বাঁশঝাড়ের আড়ালে আমি গোরস্থানের ওই নিষিদ্ধ কোণটার দিকে তাকালাম। চাঁদের আলোয় আমি যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল।
আমি দেখলাম সেই নিষিদ্ধ কবরের ওপর কোনো মানুষ বা পশু পাখি নেই, কিন্তু কবরের ওপরের ভেজা মাটিগুলো নিজে নিজেই আলগা হয়ে দুপাশে ছিটকে পড়ছে, যেন মাটির নিচ থেকে কেউ একজন 2 হাত দিয়ে মাটি সরিয়ে উপরের দিকে উঠে আসার চেষ্টা করছে। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। আমি চোখ বন্ধ করে আবার তাকালাম। না, কোনো মনের ভুল নয়, স্পষ্ট দেখা যাচ্ছে মাটি নড়ছে। আর ঠিক তখনই পুরো গোরস্থানের নিস্তব্ধতা ভেঙে একটা তীব্র গন্ধ আমার নাকে এলো। গন্ধটা কোনো পচা লাশের নয়, গন্ধটা ছিল তীব্র কর্পূর আর পুরনো কাফনের কাপড়ের। আমি আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়াইনি। এক দৌড়ে ঘরে ফিরে এসে দরজা জানালা বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। সে রাতে ভীতি এমনভাবে আমাকে গ্রাস করেছিল যে আমার প্রচণ্ড জ্বর চলে আসে। পরদিন সকালে আমি আর বিছানা থেকে উঠতে পারছিলাম না। মা আমার কপালে হাত দিয়ে বললেন, তোর তো গায়ে অনেক জ্বর রায়হান, গ্রামে এসে কি ঠান্ডা লাগলি? আমি মাকে কিছু বললাম না, কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনাটি ঘটল সেদিন দুপুরবেলা। দুপুরের দিকে খালেক কাকা, যিনি কবর খোঁড়েন, হন্তদন্ত হয়ে আমাদের বাড়িতে এলেন। তার মুখ পুরো ফ্যাকাশে, চোখ দুটো কোটরাগত। তিনি আমার বাবাকে বললেন, বড় ভাই, সর্বনাশ হয়ে গেছে। আজ সকালে যখন আমি গোরস্থান পরিষ্কার করতে গিয়েছিলাম, তখন ভুলবশত আমার হাতের দাঁটা ওই নিষিদ্ধ কবরের একটা শিকড়ে গিয়ে লাগে, আর সাথে সাথে ওই কবর থেকে একটা শব্দ বের হয়েছে। বাবা অবাক হয়ে বললেন, কিসের শব্দ খালেক? খালেক কাকা কাঁপতে কাঁপতে বললেন, মনে হইল মাটির তলা থেকে কেউ খুব জোরে নখ দিয়ে কাঠের তক্তা আঁচড়াচ্ছে। আর দুপুরের পর থেকে আমার ডান হাতটা, যা দিয়ে আমি দা ধরেছিলাম, সেটা পুরোপুরি অবশ হয়ে কালো হয়ে যাচ্ছে। আমরা সবাই খালেক কাকার হাতের দিকে তাকালাম। সত্যি, তার হাতের আঙুলগুলো কেমন যেন কালচে আর রক্তহীন দেখা যাচ্ছিল, যেন কোনো বিষাক্ত কিছু তার শরীরে ছড়িয়ে পড়ছে। সেদিন বিকেলেই খালেক কাকাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তার এই আকস্মিক প্যারালিসিসের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেননি। সে রাতে আমাদের বাড়িতে এক অদ্ভুত আতঙ্ক ভর করল। রাত যখন ঠিক 2টো, আমার ঘরের বন্ধ জানালার কাঁচের ওপর হঠাৎ একটা শব্দ হলো। আমি ভয়ে খাটের ওপর উঠে বসলাম। আমার ঘরের সাথে কেউ নেই, বাইরে সরাসরি বাঁশঝাড়। জানালার কাঁচের ওপাশে একটা আবছা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষের মতো দীর্ঘ, কিন্তু তার কোনো নির্দিষ্ট অবয়ব নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, জানালার ওপাশ থেকে কেউ একজন খুব খসখসে, শুকনো গলায় ফিসফিস করে বলছিল, সীমানা কেন পার করলি? তোদের রক্ত তো একই। আমি বুঝতে পারলাম খালেক কাকা নিষিদ্ধ কবরের ক্ষতি করেছেন, আর আমি মাঝরাতে ওটার দিকে তাকিয়েছি। এই অপরাধে সেই অদৃশ্য সত্তা আজ আমাদের দরজায় কড়া নাড়ছে। আমি ঘরের ভেতর জোরে জোরে সূরা পড়তে লাগলাম। প্রায় আধ ঘন্টা পর সেই ছায়াটা ধীরে ধীরে গোরস্থানের দিকে চলে যায়। পরদিন সকালে আমার বড় দাদা আমাদের সবাইকে ডেকে বললেন, তোরা আজই ঢাকায় ফিরে যা। খালেক ভুল করেছে, আর এই মাটির বাতাস এখন ভারী হয়ে গেছে। যাবার আগে আমি দাদার হাত ধরে জিজ্ঞেস করেছিলাম, দাদা, এবার তো বলো, ওটা কার কবর? দাদা চোখের জল মুছে ফিসফিস করে বললেন, আজ থেকে প্রায় 80 বছর আগে ব্রিটিশ আমলে আমাদেরই বংশের এক মেয়েকে, আমার দুঃসম্পর্কের ফুপু, তীব্র মানসিক অসুস্থতা আর অলৌকিক কিছু উপদ্রবের কারণে এই বাড়ির মানুষরাই ডাইনি অপবাদ দিয়ে জ্যান্ত কবর দিয়েছিল। মারা যাবার আগে সে অভিশাপ দিয়েছিল যে এই মাটিতে তার কবরের শান্তি যে ভঙ্গ করবে, তার বংশের ওপর অন্ধকার নেমে আসবে। সেই থেকে ওই কবরটি নিষিদ্ধ। আমরা সেদিন বিকেলের মাঝেই গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় চলে আসি। খালেক কাকা এখনও সুস্থ হননি, তার সেই হাতটি চিরতরে অবশ হয়ে গেছে। আজ যখন আমি ঢাকার এই ব্যস্ত শহরে নিজের রুমে বসে ঘটনাটি লিখছি, আমার ঘরের জানালার বাইরে হয়তো গোরস্থান নেই, কিন্তু রাতে বাতাস একটু জোরে চললেই আমার মনে হয় জানালার ওপাশে কেউ একজন কাফনের গন্ধ নিয়ে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, সীমানা কেন পার করলি? গা শিউরে ওঠার মতো একটি গ্রামীণ বাস্তব সত্য ঘটনা। রায়হান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজের পরিবারের এই গোপন এবং ভয়ঙ্কর ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় শ্রোতা, আমরা অনেক সময় ভাবি গ্রামের মানুষরা নানা কুসংস্কারে বিশ্বাসী, কিন্তু কিছু কিছু নিষেধাজ্ঞা আসলে কুসংস্কার নয়। সেগুলো হলো শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কোনো ভয়ঙ্কর সত্যকে আড়াল করার দেয়াল।
প্রকৃতি তার বুকে অনেক অন্ধকার রহস্য লুকিয়ে রাখে, যা আমাদের চেনা বিজ্ঞানের বাইরে। তাই বড়রা যখন কোনো কিছুতে নিষেধ করেন, তার পেছনে অবশ্যই কোনো বড় কারণ থাকে। সেই নিষিদ্ধ সীমানা পার হওয়ার চেষ্টা না করাই আমাদের জন্য মঙ্গল। আজকের এই নিষিদ্ধ কবর এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আজকের এই ঘটনাটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর যদি ভালো না লাগে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার বা আপনার পরিচিত কারো জীবনেও যদি এমন কোনো ভয়ঙ্কর বা অজানা ঘটনা ঘটে থাকে তবে তা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা কথা দিচ্ছি, আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং প্রয়োজনে ছদ্মনাম ব্যবহার করা হবে। আপনাদের জীবনের গল্প পাঠানোর ঠিকানা bhutfm98bd@gmail.com। এতক্ষণ আপনারা শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই ভূত FM 9.8 এর সাথেই থাকবেন। আমি শাহাদাত হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।